কোরিয়ার সিউল শহরে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা, যেখানে এতিম একটি মেয়ে বান্ধবীর বাসা থেকে লেখাপড়া করত, কিন্তু ওই বান্ধবীর ছিল বয়ফ্রেন্ড। একদিন গভীর রাতে বান্ধবীর বয়ফ্রেন্ড 44 জন বখাটে ছেলে পেলে নিয়ে তার বাসায় আসে আড্ডা দিতে, আর তখনই তারা কিছু ভয়ঙ্কর মাদক সেবন করে বসে। আর ওই 44 জন ছেলে এই একটি মেয়ের উপর চালায় নারকীয় কর্মযজ্ঞ। কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে এই অত্যাচারের শেষ পরিণতি কি হয়। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই হান গঞ্জু নামে এক সাধারণ স্কুল পড়ুয়া মেয়েকে। একদিন স্কুলের শিক্ষকেরা হঠাৎ করেই গঞ্জুকে কমন রুমে ডেকে পাঠায়। ঘরে ঢুকতেই তারা গঞ্জুকে নানা ধরনের কঠিন প্রশ্ন করতে শুরু করে, কিন্তু সব প্রশ্নের জবাবে নিষ্পাপ গঞ্জু শুধু এটুকুই বলে, আমি যে কোনো সাধারণ শব্দের ভেতরে মিউজিককে অনুভব করতে পারি, আমি গান গাইতে খুব ভালোবাসি। তার এই একটি মাত্র কথা থেকে বোঝা যায় মিউজিক আর গান গাওয়া গঞ্জুর জীবনে কতটা প্রিয় একটা জায়গা ছিল। কিন্তু শিক্ষকেরা যখন তাকে দোষী প্রমাণের চেষ্টা করছিল, তখন গঞ্জু স্পষ্ট জানিয়ে দেয়, আমি কোনো ভুল করিনি, আমি বিন্দুমাত্র কোনো অন্যায় করিনি। নিজের চোখে নিজের জীবনের উপর অন্যায় হতে দেখেও নিষ্পাপ মেয়েটির এই কথা টিচাররা বিন্দুমাত্র বিশ্বাস না করে তাকে সোজা স্কুল থেকে বের করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, একজন ভিকটিম হওয়া সত্ত্বেও কেন গঞ্জুকে স্কুল ছাড়তে হলো? শিক্ষকেরাই বা কেন এমন নির্দয় আচরণ করলো? তা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। সেদিন স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার পর গঞ্জু সিদ্ধান্ত নেয় যে শহর তাকে অপমান ছাড়া কিছুই দেয়নি, সে আর সেই শহরে থাকবে না। সে অন্য একটি অচেনা শহরে শিফট হওয়ার জন্য নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গোছাতে শুরু করে। ঠিক তখনই সেখানে সে হাজির হয় তার স্কুলের শিক্ষক মিস্টার লি। গঞ্জুকে ব্যাকপ্যাক গুছাতে দেখে মিস্টার লি বলে, গঞ্জু, তুমি শুধু তোমার প্রয়োজনীয় জিনিসগুলো এখন ব্যাগে নাও, বাকি জিনিসগুলো পরে তোমার বাবা অন্য শহরে পাঠিয়ে দেবে। কিন্তু গঞ্জু মনে মনে জানতো, যে বাবা তাকে এই পরিস্থিতিতে একা ফেলে চলে গেছে, সে আর কখনো কোনো কিছু পাঠাবে না। তা সত্ত্বেও মিস্টার লি তার এই অসহায় অবস্থা দেখে তাকে এক নতুন শহরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেন অন্তত সেখানে একটু শান্তিতে বাঁচতে পারে। মিস্টার লি ছিল সেই স্কুলের একজন সৎ শিক্ষক। সে বিপদের দিনও গঞ্জুর পাশে এসে দাঁড়িয়েছিল। সে চায়নি একটা অন্যায়ের শিকার হয়ে এই নিষ্পাপ মেয়েটি লেখাপড়া বন্ধ হয়ে যাক। তাই সে গঞ্জুকে অন্য এক অচেনা শহরে নিয়ে গিয়ে একটা নতুন স্কুলে ভর্তি করার ব্যবস্থা করে দেয়। কিন্তু নতুন শহরে গঞ্জুর মাথা গোজার মতো কোনো আশ্রয় ছিল না। তাই মিস্টার লি বাধ্য হয়ে তাকে নিজের বৃদ্ধা মায়ের কাছে নিয়ে যায়। প্রথমে মিস্টার লির মা একটি অচেনা অপরিচিত মেয়েকে বাড়িতে জায়গা দিতে একদমই রাজি হয় না, কিন্তু ছেলে বারবার জোরাজুরিতে শেষ পর্যন্ত সে রাজি হয়। তবে শর্ত দেয়, মেয়েটি কিন্তু মাত্র এক সপ্তাহের বেশি এখানে থাকতে পারবে না। লি তাতে রাজি হয়ে যায়, কারণ 7 দিন সময় পেলে সে গঞ্জুর জন্য স্থায়ী কোনো থাকার জায়গা খুঁজে নিতে পারবে। তবে নিজের মাকে মিস্টার লি খুনাখরে জানতে দেয়নি গঞ্জুর পরিচয় কি, কিংবা তাকে কেন পুরনো স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। পরের দিন সকালে গঞ্জু তার নতুন স্কুলে যায়। ক্লাসের টিচার তাকে সহপাঠীদের সাথে পরিচয় করিয়ে দেয়। ক্লাস শেষ হওয়ার পর গঞ্জু সোজা একটি সাইবার ক্যাফে যায়। সেখানে বসে একটি পুরনো ফোন নাম্বার দিয়ে সে ইন্টারনেটে তার মাকে খোঁজার আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। আসলে বহু বছর আগে গঞ্জুর মাতাকে এবং তার বাবাকে ফেলে অন্য কোথাও চলে গিয়েছিল। গঞ্জু কোনো এক সূত্রে জানতে পেরেছিল গত 3 বছর ধরে তার মা এই শহরে বসবাস করছে। আর সত্যি বলতে গঞ্জু এই শহরে শিফট হওয়ার পিছনে এটিও ছিল একটা গোপন উদ্দেশ্য, যেন সে যে কোনো মূল্যে তার হারিয়ে যাওয়াকে খুঁজে বের করতে পারে। সাইবার ক্যাফে থেকে বের হয়ে গঞ্জু সোজা চলে যায় একটু সুপার শপে, যেখানে লিরমা কাজ করত। গঞ্জু লিরমাকে তার কাজে হাত বাড়ায় এবং সাহায্য করতে শুরু করে। মেয়েটির এই সুন্দর ব্যবহার দেখে লিরমার মন গলে যায়। সে বেশ খুশি হয়ে গঞ্জুকে আদর করে বাড়িতে নিয়ে যায় এবং একসাথে ডিনার করে। পরের দিন স্কুলে গিয়ে গঞ্জু দেখতে পায় কয়েকটি মেয়ে একসাথে বেশ আনন্দে গানে প্র্যাকটিস করছে। গঞ্জুর দৃশ্যটি দেখে মনটা ভালো হয়ে উঠলেও পরক্ষণে অতীতে ঘটে যাওয়া সেই অন্ধকার স্মৃতিগুলো মনে পড়ে তার মনটা খারাপ হয়ে যায়। এরপর একদিন স্কুলে সুইমিং পুলে সাঁতারের প্র্যাকটিস শেষ হলে গঞ্জু ওয়াশরুমে যায়। সে আনমনে গুনগুন করে মিষ্টি সুরে একটি গান গাইতে শুরু করে। ঠিক তখনই বাহির থেকে ইনি নামে একটি মেয়ে গঞ্জুর গান শুনতে পায়। গানে মুগ্ধ হয়ে সে চুপি চুপি মোবাইলে গঞ্জুর ভয়েস রেকর্ড করে নেয়। ইনি সোজা ওয়াশরুমে ঢুকে রেকর্ডে গঞ্জুকে শুনিয়ে বলে, গঞ্জু, তোমার গলার গান তো অসাধারণ, প্লিজ তুমি আমাদের মিউজিক গ্রুপে জয়েন্ট করো। তুমি সাথে থাকলে আমরা যে কোনো প্রতিযোগিতায় অনায়াসে ফার্স্ট হয়ে যাব। কিন্তু প্রশংসা শুনে খুশি হওয়ার বদলে গঞ্জু ভীষণ রেগে যায়। সে ইনিকে হুমকি দিয়ে বলে, আমার অনুমতি ছাড়া তুমি কেন আমার ভয়েস রেকর্ড করলে? এরপর যদি কোনোদিন তুমি এই ভুল আবারও করো, আমি সোজা গিয়ে প্রিন্সিপালের কাছে তোমার কাছে কমপ্লেন করব। এইসব শুনে ইনি তো ভীষণ অবাক হয়ে যায়। সাধারণ কেউ প্রশংসা করলে মানুষ তো খুশিই হয়, কিন্তু গঞ্জুর এমন অদ্ভুত আচরণের পেছনের কারণ সে কিছুই বুঝে উঠতে পারে না। কারণ গঞ্জু যতবারই তাকে দূরে ঠেলে দেয়, ইনি কিন্তু হাল ছাড়ে না।
সে বারবার গঞ্জুকে বন্ধুদের সাথে কথা বলানোর জন্য চেষ্টা চালাতে থাকে। বিরক্ত এবং আতঙ্কিত হয়ে গঞ্জু এক পর্যায়ে বেশ কড়া গলায় জানিয়ে দেয়, আমার থেকে একদম দূরে থাকো। এরপর গঞ্জু আবারও তার হারিয়ে যাওয়া মাকে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর সে তার মায়ের কাজের জায়গায় ঠিকানাটুকু জোগাড় করতে পেরেছিল। সেই ঠিকানা ধরে সে সোজা পৌঁছে যায় সেই জায়গায়। সেখানে গিয়ে দেখে তার মা একটা সুপার শপে কাজ করছে। দীর্ঘ 3টি বছর পর নিজের মাকে চোখের সামনে দেখে গঞ্জুর মন খুশিতে ভরে ওঠে। কিন্তু গঞ্জুকে দেখে তার মায়ের মুখের আনন্দ যেন গায়েব হয়ে যায়, কারণ গঞ্জুর মা বহু আগে অতীতের সব স্মৃতি মুছে নতুন এক জীবনসঙ্গীকে নিয়ে নিজের মতো গুছিয়ে সংসার শুরু করেছে। সে আর পুরনো কোনো সম্পর্কে জড়াতে রাজি না। মায়ের মুখে এমন ব্যবহার দেখে গঞ্জুর মনটা এক নিমেষে ভেঙে টুকরো হয়ে যায়। তবু সে কষ্ট লুকিয়ে মাকে জানায়, আমি কিন্তু এখন এই শহরে একটা স্কুলে ভর্তি হয়েছি। কিন্তু গঞ্জুর কথা শেষ হতে তার মা তাকে বলে, আজকের পর ভুলেও যেন এই দোকানে বা আমার বাড়ির ধারে কাছে তোকে আর না দেখি। যে মাকে পাওয়ার আশায় এত কষ্ট করে এই অচেনা শহরে আসা, সেই মা যখন চরম ঘৃণায় তাকে তাড়িয়ে দিল, তখন অসহায় গঞ্জু কান্নায় ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে স্কুলে থাকা অবস্থায় গঞ্জুর ফোনে হঠাৎ করে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে থমথমে গলায় এক লোক বলে ওঠে, আমি কিমের বাবা বলছি। কথাটি শোনা মাত্র আতঙ্কে গঞ্জুর হাত পা ঠান্ডা হয়ে যায়। সে আর এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে ফোনটা কেটে দেয় এবং মোবাইলটা লকারের গভীরে লুকিয়ে ফেলে। কিন্তু কে এই কিম, আর তার বাবার ফোন শুনে কেন এতটা শিউরে উঠল গঞ্জু? সেই রহস্যের উত্তর মিলবে কিছুক্ষণের মধ্যে। পরদিন স্কুলে গিয়ে গঞ্জু দেখে মিউজিক প্র্যাকটিস রুমটি পুরো ফাঁকা। সে আস্তে আস্তে ঘরের ভিতরে ঢোকে, একটি গিটার হাতে নিয়ে আনমনে সুর তোলে। এক পর্যায়ে সে নিজের গলা সবটুকু আবেগ ঢেলে গান গাইতে শুরু করে, যেন গানের মাধ্যমে সে বুকের ভেতরে জমে থাকা কষ্টগুলো হালকা করতে চেষ্টা করছিল। ঠিক তখনই ইনি তার বন্ধুদের নিয়ে রুমের সামনে দিয়ে যাচ্ছিল। জানালার ফাঁক দিয়ে গঞ্জুকে এত সুন্দর গান গাইতে দেখে তারা সবাই দরজার বাইরে দাঁড়িয়ে গান উপভোগ করতে থাকে। গান শেষ হতে গঞ্জু যখন বাইরে বন্ধুদের দেখে ফেলে, সে দ্রুত গিটারটি রেখে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ইনি ও তার সঙ্গীরা গঞ্জুর পিছু পিছু হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করে, গঞ্জু তুমি এত চমৎকার গান কোথায় শিখলে? গঞ্জু কোনো জবাব না দিয়ে এড়িয়ে যেতে চাইলে ইনি বলে, প্লিজ গঞ্জু, তুমি আমাদের মিউজিক গ্রুপে জয়েন করো। আমরা সবাই মিলে তোমার কাছ থেকে গান শিখতে চাই। কিন্তু গঞ্জু মুখ বুজে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে লিড দেওয়া সেই এক সপ্তাহ সময় শেষ হয়ে আসে। তার মানে আজই গঞ্জুকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। সে ব্যাগ গুছিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই লির মা এসে গঞ্জুর হাত ধরে ফেলে এবং বলে, তোমাকে আর কোথাও যেতে হবে না। তুমি যতদিন খুশি আমার কাছে এই বাড়িতে থাকবে। এই কথা শুনে গঞ্জু খুশি হয়ে যায়, কারণ এই অচেনা শহর তার যাওয়ার মতো আর কোনো নিরাপদ জায়গা সত্যি ছিল না। লির মায়ের সাথে সে এই বাড়িতে থেকে যায় এবং লির মায়ের কষ্টের কথা ভেবে প্রতিদিন তার সাথে সুপার শপে গিয়ে সাহায্য করতে শুরু করে। আর শুধু তাই নয়, বন্ধুদের সাথে মিলে মিউজিক গ্রুপে নিয়মিত গান প্র্যাকটিস করতে রাজি হয়ে যায়। একদিন হঠাৎ মিস্টার লি তাদের বাড়িতে আসে গঞ্জুর সাথে দেখা করতে। সে গঞ্জুকে একটি বড় খবর দিয়ে জানায়, কিম সহ বাকি 43 জন অপরাধীর বিরুদ্ধে আইনি বিচার সম্পন্ন হয়েছে এবং তারা সবাই এখন জেলখানায় কড়া সাজা ভোগ করছে। এতদিন পর এই সুখবরটি শুনে গঞ্জুর মন এক অজানা শান্তিতে ভরে ওঠে। হয়তো তার জীবনে অন্ধকার দিনগুলো অবশেষে শেষ হতে চলেছে। পরের দিন স্কুলে যাওয়ার পর ইনি দৌড়ে এসে গঞ্জুকে একটি ভিডিও দেখায়। আসলে সেদিন প্র্যাকটিস রুমে বসে গঞ্জু যে গানটি গিয়েছিল, ইনি লুকিয়ে সেটার ভিডিও বানিয়ে নিয়েছিল। আর শুধু তাই নয়, সে এই গানটি একটি বড় মিউজিক কোম্পানির এজেন্টের কাছে পাঠিয়ে দিয়েছিল। ইনি গঞ্জুকে জানায়, কোম্পানি এজেন্সির লোকেরা তার কণ্ঠের গান শুনে এক কথায় মুগ্ধ হয়ে গেছে। তবে গঞ্জু কিন্তু আগের মতো রেগে না গিয়ে খুব শান্ত গলায় ইনিকে জিজ্ঞাসা করে, তুমি কি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছো? ইনি হেসে উত্তর দেয়, না না, আমি তো শুধু এটা এজেন্সিকে মেল করেছি। কথাটি শুনে গঞ্জু আবার মন খারাপ করে চুপচাপ সেখান থেকে চলে যেতে শুরু করে। ইনি গঞ্জুর পিছু পিছু গিয়ে জিজ্ঞাসা করে, তোমার আসল সমস্যাটা কোথায় বলো? এটা তোমার লাইফের কত বড় একটা সুযোগ, তুমি এভাবে সুযোগটা কেন হাতছাড়া করছো? গঞ্জু থামে, তারপর বলে, তুমি সারাক্ষণ এভাবে শুধু আমার পিছনে কেন পড়ে আছো? তখন ইনি একদম সোজা গঞ্জুর চোখের দিকে তাকিয়ে বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি মন থেকে তোমার সত্যি একটা ভালো বন্ধু হতে চাই। ইনির এই কথা শুনে গঞ্জুর বরফ জমে থাকা মনটা গলে যায়। সে একটু হাসে এবং ইনিকে সাথে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি গিয়ে দুই বান্ধবী মিলে গল্প করতে শুরু করে। গল্পের ছলে ইনি হঠাৎ গঞ্জুকে জিজ্ঞাসা করে বসে, আচ্ছা গঞ্জু, তোমার বয়ফ্রেন্ড কটা বলো তো? গঞ্জু মলিন এক হাসি দিয়ে উত্তর দেয়, 44টা। কথাটি শুনে ইনি হেসে উড়িয়ে দেয়। সে ভেবেছিল গঞ্জু হয়তো তার সাথে মজা করছে, কিন্তু নিষ্পাপ ইনি খুনাক্ষরে টের পায়নি। গঞ্জু কোনো মজা করছিল না। সে তার মুখে ফুটে থাকা ওই হাসির আড়ালে লুকিয়ে থাকা 44 জন নরপশুর নির্যাতনের ভয়ঙ্কর সত্যটা তুলে ধরেছিল। সেদিন রাতে হঠাৎ গঞ্জুর বাবা তাকে ফোন করে জরুরি দেখা করতে বলে।
গঞ্জু দেরি না করে বাবার সাথে দেখা করতে চলে যায়। সেখানে গিয়ে গঞ্জুর বাবা তার হাতে একটা লিগ্যাল পেপার তুলে দিয়ে বলে, এখানে একটা সই করে দে। গঞ্জু যখন কাগজটি পড়তে শুরু করে তখন তার বাবা তাকে ধমক দিয়ে বলে, এসব পড়ার কোনো দরকার নেই, যা বলছে সই কর। গঞ্জু নিজের বাবার ওপর বিশ্বাস রেখে কাগজটিতে সই করে দেয়। সই হতে বাবা বলে, নিজের খেয়াল রাখিস। এই বলে সে হনহন করে সেখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে গিয়ে গঞ্জু জানতে পারে মিউজিক এজেন্সির লোকেরা তাকে প্রফেশনাল সিঙ্গার হিসেবে গান করার জন্য সিলেক্ট করে নিয়েছে। এই বড় খবরে ক্লাসে সবাই আনন্দে মেতে ওঠে। আর জীবনে এত ঝড়ঝাপটার পর গঞ্জু নিজেও খুশিতে আত্মহারা হয়ে পড়ে। মিউজিক এজেন্সির চান্স পাওয়ার খুশিতে বন্ধুরা মিলে গঞ্জুর জন্য ছোটখাটো একটা পার্টির আয়োজন করে। পার্টিতে সবাই যখন গল্পগুজবে মেতেছিল ঠিক তখনই একটি মেয়ে গঞ্জুকে জিজ্ঞাসা করে, গঞ্জু তোমার জীবনে বড় স্বপ্নটা কি বলো তো? গঞ্জু খুব সাধারণ গলায় উত্তর দেয়, আমি একদিন 25 মিটার পথ একটানে সাঁতার কেটে পার হব। তার এমন অদ্ভুত উত্তর শুনে সেখানে থাকা সবাই থ হয়ে যায়। 25 মিটার সাঁতার কাটা আবার কারোর জীবনের শেষ স্বপ্ন হতে পারে নাকি? তবে পরিবেশটা নষ্ট না করে কেউ আর এই নিয়ে কথা বাড়ায়নি। কিন্তু গঞ্জু কেন কেবল এই 25 মিটার সাঁতার কেটে বাঁচার স্বপ্ন দেখছিল তা ভাবলে আপনার হৃদকম্পন শুরু হয়ে যাবে। সেদিন বাড়ি ফেরার পথে হঠাৎ লি ফোন করে গঞ্জুকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো কাগজে সই করেছো? গঞ্জু উত্তর দেয়, হ্যাঁ, আমার বাবা এসেছিল, সে একটা কাগজে সই দিতে বললে তাই দিয়েছি। কথাটা শুনে লি রেগে যায় এবং গঞ্জুকে ভকাঝকা করতে শুরু করে, কারণ গঞ্জু না বুঝে এক মহাবিপদে পা বাড়িয়েছে। লি আর কিছু না বলে ফোনটা কেটে দেয়। গঞ্জু ভয় পেয়ে সাথে সাথে তার বাবাকে বারবার ফোন করতে থাকে, কিন্তু ফোনটি বন্ধ ছিল। গঞ্জু বুঝতে পারে তার জন্মদাতা বাবা সামান্য কিছু টাকার লোভে নিজে মেয়ের সাথে প্রতারণা করেছে। পরের দিন স্কুলে যাওয়ার পর ইনি ও তার বন্ধুরা গঞ্জুকে বড় এক সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করে। আসলে তার টিমের একটি মেয়ে গঞ্জুর গায়ে সেই গানটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছিল, সাথে গঞ্জুর পরিচয় এবং স্কুলের ডিটেলসও জুড়ে দিয়েছিল। গানটি রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার মানুষ গঞ্জুর কণ্ঠে প্রশংসা করতে শুরু করে। বন্ধুরা ভেবেছিল গঞ্জু খবরটি শুনে খুশিতে লাফিয়ে উঠবে, কিন্তু উল্টো আতঙ্কে এবং রাগে গঞ্জুর মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে চিৎকার করে মেয়েটিকে পোস্টে ডিলিট করতে বলে। মেয়েটি পোস্ট ডিলিট করতে রাজি না হয় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। গঞ্জু জানতো সোশ্যাল মিডিয়া তার পরিচয় ফাঁস হওয়া মানে নরক তার দোরগোড়ায় চলে আসা। ঠিক সেই মুহূর্তে ঘটে যায় সেই হাটহিম করা ঘটনা। শ্রেণীকক্ষের দরজা ভেঙে হুটমুট করে একদল লোক ভেতরে ঢুকে পড়ে এবং গঞ্জুকে ঘিরে ধরে অশ্রাব্দ ভাষা গালিগালাজ এবং ভয়ভীতি দেখাতে শুরু করে। তাদের প্রত্যেকের হাতে ছিল একটি করে পেপার। তারা গঞ্জুকে জবরদস্তি করে সেই কাগজে সই করার জন্য চাপ দিতে থাকে। আসলে এই লোকগুলো আর কেউ নয়, এরা হলো সে 43 জন নরপশুর বাবা মা। তারা তাদের সন্তানদের জেলখানা থেকে জামিনের খালাস করার জন্য অসহায় গঞ্জুকে জোরপূর্বক কেস তুলে নেওয়ার জন্য কাগজে সই করাতে এসেছে। গঞ্জু কোনো মতে তাদের থেকে বাঁচতে দৌড়ে পালিয়ে গিয়ে একটি ফাঁকা ক্লাসরুমের ভেতর ঢুকে পড়ে এবং ঢুকরে কাঁদতে শুরু করে। গল্পটা এত দূর শোনার পরও হয়তো আপনাদের কাছে অনেক কিছু অস্পষ্ট মনে হচ্ছে, তাই তো? এবার আপনাদের সামনে একে একে সব খুলে যাবে এই নির্মম সত্যের গোপন সব অন্ধকার জট। এই ঘটনার সূত্রপাত হয় আরো কিছুদিন আগে, যখন গঞ্জু তার শহরে একটি সুপার শপে পার্ট টাইম কাজ করত। একদিন সেই সুপার শপে আসে শপের মালিকের বকাটে ছেলে কিম। তখন শপে গঞ্জু একাই ছিল। কিম কোনো টাকা পয়সা না দিয়ে গায়ের জোরে কয়েক প্যাকেট চিপস এবং স্ন্যাক্স তুলে নিয়ে বাইরে চলে যায়। গঞ্জু কাচের ওপর থেকে দেখতে পায় কিম সেগুলো নিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকা তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। মালিকের ছেলে হওয়ায় গঞ্জু তাকে কিছুই বলেনি। তবে সেই কিমের সাথে আবার গঞ্জু সবচেয়ে কাছের বন্ধু যিশুর প্রেমের সম্পর্ক ছিল। যিশু আর গঞ্জু একই ফ্ল্যাটে একসাথে থাকতো, আর গঞ্জুর অনুপস্থিত সুযোগ নিয়ে বকাটে কিম প্রায় তাদের ফ্ল্যাটে এসে যিশুর সাথে আড্ডা দিত। গঞ্জুর বন্ধু যিশুর খাতিরে বিষয়টিকে খুব স্বাভাবিকভাবে মেনে নিয়েছিল, কিন্তু নিষ্পাপ মেয়ে দুটি খুনা করে কিছু টের পায়নি। এই কিমই তাদের জীবনকে চিরতরে তছনছ করে দেবে। গঞ্জু তার বেস্ট ফ্রেন্ড যিশুকে সবসময় এই বকাটে ছেলেদের থেকে দূরে থাকার পরামর্শ দিত, কিন্তু জোর করার মতো সাধ্য গঞ্জুর ছিল না, কারণ কিম আর তার সঙ্গীরা ছিল প্রচন্ড বকাটে। আর উপরন্তু ওই সবের চাকরির মায়া গঞ্জু নীরব থাকতে বাধ্য ছিল। একদিন কাজের ডিউটি শেষ করে রাত দুপুরে ঘরে ফিরে গঞ্জুর পা থমকে যায়। সে দেখে কিম তার বন্ধুদের নিয়ে তাদের ফ্ল্যাটে মদ আর সিগারেটের আড্ডা বসিয়েছে। গঞ্জু প্রচন্ড রেগে তাদেরকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু ছেলেগুলো উল্টো গঞ্জুকে বাজে ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি দেখাতে শুরু করে। এক পর্যায়ে গঞ্জু বাধ্য হয়ে 911 পুলিশকে ফোন দিয়ে সাহায্য চায়, কিন্তু ঠিক তখনই কিমের এক বন্ধু সুজিন গঞ্জুর হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয়। সে ফোনে নিজেকে এক পুলিশ অফিসারের ছেলে হিসেবে পরিচয় দিয়ে বলে, আরে স্যার, কিছু হয়নি, আমার এক বন্ধু প্রাঙ্ক করার জন্য আপনাকে কল করে দিয়েছিল, ডোন্ট ওয়ারি। অফিসারও শয়তানটার কথা অন্ধের মতো বিশ্বাস করে কলটা কেটে দেয়। এরপর থেকে কিম আর তার গ্যাং প্রতিদিন জোরপূর্বক তাদের ঘরে ঢোকার লাইসেন্স পেয়ে যায়।
আর গঞ্জু অসহায় চোখে সব সহ্য করতে থাকে, কারণ পুলিশও এখন তাদের কথা বিশ্বাস করবে না। এরপর আসে সেই কাল রাত। সেদিন কিম আর সুজেন তাদের সাথে আরো 43 জন বকাটে ছেলেদেরকে নিয়ে গঞ্জু আর যিশুর ফ্ল্যাটে আসে। সুজেন গোপনে একটি ড্রিঙ্কসের গ্লাসে অতিরিক্ত কড়া মাত্রায় ড্রাগস মিশিয়ে কিমের হাতে তুলে দেয়। কিম গঞ্জুর কাছে গিয়ে ড্রিঙ্কসটি খাওয়ার অনুরোধ করতে থাকে, কিন্তু গঞ্জু রাজি হয় না। উল্টো সবাইকে ঘর থেকে বের হতে বলে। কিম তখন বলে, ঠিক আছে, তুমি যদি এই ড্রিঙ্কসটা শেষ করো তবে কথা দিচ্ছি আমরা এখান থেকে চলে যাব। সোজা সরল গঞ্জু কথা বিশ্বাস করে পুরো ড্রিঙ্কসটি এক নিঃশ্বাসে খেয়ে ফেলে। আর এরপরে ড্রাগসের প্রভাবে গঞ্জু অজ্ঞান হয়ে পড়তে উন্মুক্ত পশুর মতো ঝাঁপিয়ে পড়ে ছেলেগুলো। একের পর এক 44 জন শয়তান মিলে অবলা গঞ্জু এবং তার বান্ধবী যিশুর ওপর নির্যাতন চালায়। আর এর কিছুক্ষণ পর সেখানে কিমের বাবা এসে পৌঁছায়, কিন্তু নিজের সন্তানের এমন জঘন্য অপরাধ দেখেও তার বিবেকে বিন্দুমাত্র ধাক্কা লাগেনি। সে পুলিশকে খবর না দিয়ে উল্টো চুপি চুপি নিজের ছেলেকে সেখান থেকে কেটে পড়তে বলে। পরের দিন ভোরে সারা রাতের নির্মম পৈশাচিক অত্যাচার সহ্য করতে না পেরে গঞ্জুর বেস্ট ফ্রেন্ড যিশু সোজা গিয়ে পাশের লেকে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। যিশু এই কলঙ্ক এবং ট্রমা সহ্য করতে পারেনি, কিন্তু গঞ্জু মন থেকে ভীষণ শক্ত এক মেয়ে ছিল। সে নিজের জীবন এভাবে নিভিয়ে না দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে নতুন করে বাঁচার সিদ্ধান্ত নেয়। কিন্তু অতীতের সেই অন্ধকার ছায়া তাকে কোনোদিন শান্তিতে বাঁচতে দেয়নি। বর্তমানে দেশে দেখা যায় সেই 43 জন অপরাধীর বাবা মা যখন গঞ্জুকে আটকে ক্লাসরুমে নির্যাতন করছিল, ঠিক তখনই সেখানে পুলিশ টিম এসে হাজির হয়। পুলিশ পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। স্কুলের শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে পুরো শহরের মানুষের কাছে গঞ্জুর অতীত জীবনে সেই ভয়ঙ্কর ট্র্যাজেডি উন্মোচিত হয়ে যায়। অফিসার গঞ্জুকে কোনোভাবে উদ্ধার করে লির বাড়িতে পৌঁছে দেয়। তবে যে গোপন অতীত লুকানোর জন্য গঞ্জু শহর ছেড়েছিল, সেই অতীত আজ পুরো পৃথিবীর সামনে চলে এসেছে। সব সত্যি সামনে আসার পর লির মাও জেনে যায় গঞ্জুকে কেন তার পুরনো স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল এবং সে কেন এই শহর ছেড়ে পালিয়ে এসেছে। নিজের উপর ঘটে যাওয়া নির্মম ট্র্যাজেডি পুরো পৃথিবীর সামনে আসার পর গঞ্জু আর কোনো উপায় খুঁজে পায় না। সে চায়নি তার এই অভিশপ্ত অতীত সারা জীবন তার পিছু ধাওয়া করুক। তাই আর কারো বোঝা না হয়ে সে নিঃশব্দে মিস্টার লির বাড়ি ছেড়ে অচানক কোনো এক নতুন ঠিকানার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু বের হওয়ার মুহূর্তে সে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার তার পথ আটকে দাঁড়ায়। সে গঞ্জুর হাতে একটি কাগজ গুজে চাপ দিতে থাকে, যাওয়ার আগে অন্তত এই কাগজটা সাইন করে দিয়ে যাও। কিমের বাবা দাবি করেছে কিম নাকি নির্দোষ। তুমি সাইন না করলে কিমকে জেল থেকে বের করা যাচ্ছে না। গঞ্জু কিমের নাম শুনে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়, কিন্তু পুলিশ অফিসারের কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। গঞ্জু একের পর এক তার বাবাকে ফোন করতে থাকে, কিন্তু ফোনটি এবারও বন্ধ দেখায়। উপায় না পেয়ে সে লিকে ফোন করে। তখন মিস্টার লি গঞ্জুকে এক মহাসত্য জানায়। গঞ্জুর বাবা মিউজিক কম্পিটিশনের বাহানা দেখিয়ে গঞ্জু সই করা কাগজের বিনিময়ে এজেন্সির কাছ থেকে বিপুল টাকা নিয়ে চম্পট দিয়েছে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় গঞ্জুর অতীত জীবনে সেই ভয়ঙ্কর ট্র্যাজেডির কথা পুরোপুরি ছড়িয়ে পড়েছে। নিজের ওপর হওয়া এই চূড়ান্ত অন্যায়ের পর গঞ্জু বুঝতে পারছিল না যে সে এখন কোথায় যাবে, কিংবা তার বেঁচে থাকা আসলে কোনো অর্থেই আছে কিনা। সে কোনো দিকে না তাকিয়ে শান্ত পায়ে একটু ট্রেনে উঠে বসে। ঠিক তখনই তার ফোনে বন্ধু ইনির একটা মেসেজ আসে, গঞ্জু, আমরা যা করেছি তার জন্য আমাদের ক্ষমা করে দাও। তোমার সাথে যা কিছু ঘটেছে তাতে তোমার বিন্দুমাত্র কোনো দোষ ছিল না। তুমি আমাদের কাছে ফিরে আসো। মেসেজটি পড়ে গঞ্জুর চোখের কোণে এক অশ্রুধারা গড়িয়ে পড়ে, কিন্তু ততক্ষণে নিষ্পাপ মেয়েটির সহ্যের বাঁধ ভেঙে গেছে। কিছুক্ষণ পর দেখা যায় বিশাল এক নদীর ব্রিজের ওপর গঞ্জুর ব্যাগটা রয়েছে, আর গঞ্জু সেতুর উপর থেকে গভীর লেকে পানিতে লাফিয়ে পড়ে। হ্যাঁ, নিজের বেস্ট ফ্রেন্ড যিশুর মতোই গঞ্জু আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। আর ঠিক এই মুহূর্তে খুলে যায় সেই 25 মিটার সাঁতার কাটার আসল রহস্য। গঞ্জু সবসময় ভাবতো পানিতে ঝাঁপ দেওয়ার পর যদি কোনো মানুষের মনটা পরিবর্তন হয়ে যায় আর সে যদি সাঁতার না জানে তবে সে আর বেঁচে ফিরতে পারবে না। তার বান্ধবী যিশুও তো সাঁতার জানতো না। হয়তো পানিতে ঝাঁপ দেওয়ার পর যিশুও বাঁচতে চেয়েছিল, কিন্তু সাঁতার না জানার কারণে সে আর কোনোদিন উঠে আসতে পারেনি। পানিতে তলিয়ে যাওয়ার মুহূর্তে যখন যিশুর মুখটা গঞ্জুর চোখের সামনে ভেসে ওঠে, গঞ্জুর মনে বাঁচার শেষ ইচ্ছা জেগে ওঠে। সে তার সবটুকু শক্তি দিয়ে সাঁতরে পাড়ের দিকে ওঠার আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। আর এরই সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ।